আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগতম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স টেকনোলজির চতুর্থ পর্ব ছাত্রছাত্রীদের জন্য বিষয়ের নাম নেটওয়ার্কস, ফিল্টার্স এন্ড ট্রান্সমিশন লাইনস। বিষয় কোড 66841। পাঠ পরিকল্পনা উপস্থাপনায় আমি মোহাম্মদ কামরুজ্জামান, ইনস্ট্রাক্টর ট্র্যাক ইলেকট্রনিক্স, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। একটু লেট হয়ে গেছে নেটওয়ার্কের প্রবলেমের জন্য, এর জন্য আমি দুঃখিত। আজকে আমাদের হবে যে অধ্যায় 12, ওয়েভ প্রপাগেশনে ভূপৃষ্ঠের বক্রতা ও আয়নোস্ফিয়ারের প্রভাব। অধ্যায় 12তে আছে স্পেস ওয়েভ প্রপাগেশনে ভূপৃষ্ঠের বক্রতা ও আয়নোস্ফিয়ারের প্রভাব, ডাক্ট, মাল্টিহুব এবং ট্রোপোস্ক্যাটার প্রপাগেশনের ব্যাখ্যা। 12.3 আছে আয়নোস্ফিয়ার, 12.4 আছে আয়নোস্ফিয়ারের স্তর, 12.5 আছে আয়নোস্ফিয়ারের বিভিন্ন স্তরের ধর্ম, 12.6 আছে আয়নোস্ফিয়ারের মধ্য দিয়ে প্রতিফলন ও প্রতিসরণ, 12.7 আছে আয়নোস্ফিয়ারে পরিবর্তন এবং ভূচুম্বকীয় প্রভাব বর্ণনা, 12.8 আছে স্কিপ দূরত্ব, স্কিপ এলাকা এবং সর্বোচ্চ ব্যবহৃত ফ্রিকোয়েন্সি, এবং 12.9 আছে স্কাইওয়েভ প্রপাগেশনে ফেডিং এবং নয়েজের ব্যাখ্যা। অধ্যায় 12 এই পুরোটা নিয়ে আমাদের সিলেবাস 9টা পয়েন্ট আছে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স টেকনোলজির চতুর্থ পর্ব ছাত্রছাত্রীদের জন্য ফিল্ড ওয়েভ নেটওয়ার্কস এন্ড ট্রান্সমিশন লাইনস এই সাবজেক্টের এইটাই শেষ অধ্যায় সিলেবাসের। এইটাই শেষ অধ্যায়। আজকে আমাদের ক্লাসের সর্বশেষ অধ্যায় আমরা আলোচনা করতেছি। এখন আমরা আলোচনা করব অধ্যায় 12 প্রথম পয়েন্ট, স্পেস ওয়েভ প্রপাগেশনে ভূপৃষ্ঠের বক্রতা ও আয়নোস্ফিয়ারের প্রভাব। স্পেস ওয়েভ প্রপাগেশনে ভূপৃষ্ঠের বক্রতা ও আয়নোস্ফিয়ারের প্রভাবে আছে যে একটি নির্দিষ্ট ডাইরেক্ট এবং গ্রাউন্ড রিফ্লেক্টেড ওয়েভের বক্রতার কার্ভ দেওয়া হলো। এখানে কার্ভ দেওয়া আছে, যে কার্ভটা হচ্ছে কি, যে একটা ট্রান্সমিটার এন্টেনা এবং একটা রিসিভিং এন্টেনা থেকে সরাসরি যে সিগন্যালটা যাচ্ছে ট্রান্সমিটার থেকে রিসিভারে, এটা হচ্ছে ডাইরেক্ট ওয়েভ। আর এই ট্রান্সমিটার থেকে যে সিগন্যালগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, এটাতে কি হচ্ছে, আর্থ ভূমির সাথে সিগন্যাল এসে আবার এটা রিফ্লেক্ট হয়ে আবার রিসিভারে যাচ্ছে। এইভাবে এইখানে দেখা যাচ্ছে যে দুই ধরনের ওয়েভ রিসিভারে যাচ্ছে। একটা ট্রান্সমিটার টু রিসিভার ডাইরেক্ট যাচ্ছে, আরেকটা হচ্ছে ট্রান্সমিটার থেকে ভূমিতে, ভূমি থেকে রিফ্লেক্ট হয়ে রিসিভারে যাচ্ছে। রিসিভারে যাওয়ার ফলে দেখা গেছে এখানে দুইটা সিগন্যাল রিসিভারে যে একত্রিত হচ্ছে, একই সিগন্যাল মানে দুইবার কোথাও যাচ্ছে। উপরের দুইটি এন্টেনা, একটি ট্রান্সমিটিং অপরটি রিসিভিং এন্টেনা, একটি নির্দিষ্ট দূরত্বে বিবেচনা করে পৃথিবীর পৃষ্ঠকে বিবেচনা করা হয়। এখানে কি একটা নির্দিষ্ট দূরত্বে বিবেচনা করে পৃথিবীর পৃষ্ঠটাকে বিবেচনা করা হচ্ছে। এই বলছে যে রিসিভিং এন্টেনার ফিল্ড স্ট্রেংথ হবে ডাইরেক্ট এবং রিফ্লেক্টেড ওয়েভের ভেক্টরের যোগের সমান। অর্থাৎ আমরা যে রিসিভিং এন্টেনাতে যে সিগন্যালটা পাচ্ছি, সেই সিগন্যালটার ফিল্ড স্ট্রেংথ হচ্ছে ডাইরেক্ট, যে ডাইরেক্ট সিগন্যালটা যাচ্ছে ট্রান্সমিটিং এন্টেনা থেকে রিসিভিং এন্টেনাতে, এবং রিফ্লেক্টেড ওয়েভ অর্থাৎ ভূমি থেকে যেটা রিফ্লেক্ট হয়ে যে সিগন্যালটা রিসিভিং এ যাচ্ছে। নিচে কয়েকটি প্রভাব বর্ণনা করো। এর লুপ দ্বীপ ওয়েভের ভেক্টর যুগের সমান, অর্থাৎ নিচে কয়েকটি প্রভাব বর্ণনা করা হলো। যে ক নম্বর আছে যে পৃথিবীর বক্রতার প্রভাব, একটি হচ্ছে ফ্ল্যাট আর্থ ফিল্ড স্ট্রেংথ কার্ভ, এর সর্বোচ্চ ও সর্বনিম্ন শক্তির সংখ্যা এবং লোকেশন পরিবর্তন হয়। ক নম্বরে কি আছে, যে পৃথিবীর বক্রতার প্রভাব
প্রভাব, একটি হচ্ছে ফ্ল্যাট আর্থ ফিল্ড স্ট্রেংথ কার্ভ, এর সর্বোচ্চ ও সর্বনিম্ন শক্তির সংখ্যা এবং লোকেশন পরিবর্তন হয়, অর্থাৎ পৃথিবীর যেহেতু মুভেবল এই জন্য এটা কি পরিবর্তন হয়, লোকেশনও পরিবর্তন হচ্ছে। পৃথিবীর বক্রতার দ্বিতীয় প্রভাব হচ্ছে, এটা হচ্ছে প্রথম প্রভাব, আর এটা হচ্ছে পৃথিবীর বক্রতার দ্বিতীয় প্রভাব হচ্ছে ডাইরেক্ট ওয়েভের তুলনায় রিফ্লেক্টেড ওয়েভ তির্যকপূর্ণ হয়। অর্থাৎ আমরা চিত্রের মধ্যে যেটা দেখছি যে ট্রান্সমিটিং অ্যান্টেনা থেকে রিসিভিং অ্যান্টেনাতে ডাইরেক্ট যে সিগন্যালটা যাচ্ছে আর ভূমি থেকে যে সিগন্যালটা যাচ্ছে এটা বাঁকা তির্যক, যে কারণে রিসিভিং অ্যান্টেনাতে রিফ্লেক্টেড ওয়েভটি দুর্বল হয়। রিফ্লেক্টেড ওয়েভটি কি হয়? দুর্বল হয়। দুর্বল কেন হয়? যে একটা হচ্ছে তির্যক আর একটা হচ্ছে ডাইরেক্ট, এই জন্য যেটা এটা লব্ধি হয়, এটা দুর্বল, সিগন্যালটা দুর্বল হয়। মানে সরাসরি পুরো সিগন্যালটা যদি ডাইরেক্ট যেত তাহলে যেটুকু শক্তিশালী হইতো, এখন একটা যেহেতু কিছু অংশ ডাইরেক্ট যাচ্ছে আর কিছু অংশ রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে, এই জন্য পুরো সিগন্যালটা একটু দুর্বল হয়। 3 নম্বর হচ্ছে পৃথিবীর বক্রতার তৃতীয় প্রভাব হচ্ছে যদি গ্রাহক বা প্রেরক এন্টিনাকে সামান্যতম ছোট করা হলে প্রেরণ এন্টিনা থেকে ওয়েভ রিসিভিং এন্টিনাতে পৌঁছানোর পূর্বে ভূমি বাধাগ্রস্ত হয় এবং স্পেস ওয়েভের যোগাযোগ সম্ভব হবে না। আবার এন্টিনা দুইকে বৃদ্ধি করা হলে যোগাযোগের দূরত্ব বৃদ্ধি করা সম্ভব। অর্থাৎ বলতেছে যে ট্রান্সমিটিং এন্টিনা এবং রিসিভিং এন্টিনা এটার যে বক্রতা আছে এটা যদি একটু খাটো হয় তাহলে ভূমির মধ্যে ডাইরেক্টটাও কি আগেই ভূমির মধ্যে বাধাগ্রস্ত হয়ে যায়। এই জন্য এন্টিনা যত খাটো হলে এটা বেশি বাধাগ্রস্ত হয়, এন্টিনা যদি লম্বা হয় তাহলে কি এন্টিনা দুইকে বৃদ্ধি করা হলে যোগাযোগের দূরত্ব বৃদ্ধি করা সম্ভব। যত দূরত্ব বৃদ্ধি হবে এন্টিনা তত লম্বা দিতে হবে, যদি এন্টিনা খাটো হয় তাহলে এটা কি ভূমিতে বাধাগ্রস্ত হবে। এই তিনটা প্রবলেম তো ওনারা আইডেন্টিফাই করেছে, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এই তিনটা প্রবলেম কি কি। তারপর আয়নোস্ফিয়ার, বায়ুমণ্ডলের যে কয়টি স্তর আছে তার ভিতর সবচেয়ে উপরের স্তরকে আয়নোস্ফিয়ার বলা হয়। আমরা গত ক্লাসে এটা পড়েছি, যেটি ভূপৃষ্ঠের প্রায় 50 কিলোমিটারের উপর থেকে 400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি প্রায় 350 কিলোমিটার পুরু। আয়নোস্ফিয়ার, ভূমণ্ডলের যে কয়টি স্তর আছে তার ভিতর সবচেয়ে উপরের স্তরকে আয়নোস্ফিয়ার বলা হয়। এটি ভূপৃষ্ঠের প্রায় 50 কিলোমিটারের উপর থেকে 400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি প্রায় 350 কিলোমিটার পুরু। আয়নোস্ফিয়ারের স্তর সূর্য থেকে আগত রশ্মি আয়নোস্ফিয়ারে বেশি পরিমাণ বিকিরিত হয়। বলছে সূর্য থেকে আগত রশ্মি আয়নোস্ফিয়ারে বেশি পরিমাণ বিকিরিত হয়। হ্যাঁ, এটা শুধু পরিবেশকে গরম করে না, এটি কিছু আয়নও তৈরি করে, যেটা হচ্ছে মৃদু ইলেকট্রন এবং পজিটিভ ও নেগেটিভ আয়ন। যেটা হচ্ছে মৃদু ইলেকট্রন এবং পজিটিভ ও নেগেটিভ আয়ন। বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তর যেখানে খুব অল্প পরিমাণে আয়নাইজেশন হয় তাকে আয়নোস্ফিয়ার বলে। কি বলছে যে বায়ুমণ্ডলের সবচাইতে উপরের স্তর যেখানে খুব অল্প পরিমাণে আয়নাইজেশন হয় তাকে আয়নোস্ফিয়ার বলে। বায়ুমণ্ডলের তাপমাত্রা, যৌগ, ঘনত্ব ইত্যাদি বাহ্যিক ধর্ম পরিবর্তনের ফলে আয়নোস্ফিয়ারের বিভিন্ন স্তরে বিভক্ত হয়ে পড়ে। বায়ুমণ্ডলের তাপমাত্রা, যৌগ, ঘনত্ব ইত্যাদি বাহ্যিক ধর্ম পরিবর্তনের ফলে আয়নোস্ফিয়ারের বিভিন্ন স্তরে বিভক্ত হয়ে পড়ে, যেমন আলফা, বিটা, গামা এবং আল্ট্রাভায়োলেট রশ্মির বিকিরণের ফলে আয়নাইজেশন সংঘটিত হয়। আয়নোস্ফিয়ার স্তরকে প্রধানত 3টি স্তরে বিভক্ত করা যায়, যথা 1 নম্বর হচ্ছে ডি স্তর, 2 নম্বর ই স্তর, 3 নম্বর এফ স্তর। আয়নোস্ফিয়ারের স্তরকে 3টি স্তরে বিভক্ত করা যায়, যথা ডি স্তর, ই স্তর, এফ স্তর। এফ স্তরকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে F1 স্তর আর একটা হচ্ছে F2 স্তর। আমরা কি বলতেছি এখানে, কি বুঝলাম যে আলফা, বিটা, গামা এগুলো রশ্মি রে এবং আল্ট্রাভায়োলেট রশ্মি বিকিরণের ফলে আয়নাইজেশন সংঘটিত হয়।
আয়নোস্ফিয়ারের স্তরকে প্রধানত 3টি স্তরে বিভক্ত করা যায়, যথা ডি স্তর, ই স্তর, এফ স্তর। এফ স্তরকে আবার 2 ভাগে ভাগ করা যায়, F1 স্তর, F2 স্তর। আয়নোস্ফিয়ারের বিভিন্ন স্তরের ধর্ম। যেমন আয়নোস্ফিয়ারের স্তরের আচরণ বা ধর্ম মূলত তাদের ভার্চুয়াল হাইস্টেস এবং ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সির সাথে বর্ণনা করা যায়, কারণ এগুলো সরাসরি পরিমাপ করা যায়। ভার্চুয়াল হাইস্ট অর্থাৎ উলম্ব বরাবর যেটা বলতে সে হাইস্টকে বুঝায় মুঠ অ্যাকচুয়াল পোজ এবং রেসপেক্টেড পিউ। একই সময় বিলম্ব ঘটে লেয়ার থেকে, কিন্তু গতি আলোর গতির সমান। ভার্চুয়াল হাইস্টেস সবসময়ই বড় হবে রিফ্লেকশন হাইটের থেকে। ভার্চুয়াল হাইস্ট সবসময়ই বড় হবে রিফ্লেকশন হাইস্টের থেকে, কারণ লব্ধির আভ্যন্তরীণ পরিবর্তন আয়নোস্ফিয়ারের ইলেকট্রন ও তরঙ্গের পরিবর্তনের জন্য প্রপাগেশনের ভেলোসিটি কমবে। আমি আবার বলতেছি, আয়নোস্ফিয়ারের স্তরের আচরণ বা ধর্ম মূলত তাদের ভার্চুয়াল হাইটস, মানে লম্ব বরাবর যতটুকু, অর্থাৎ 50 মিটার, 50 কিলোমিটার, 200 কিলোমিটার, 400 কিলোমিটার, এই যে উপরের দিকে এটার, এবং ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সির সাথে বর্ণনা করা যায়, কারণ এগুলো সরাসরি পরিমাপ করা যায়। ভার্চুয়াল হাইস্ট বলতে সেই হাইস্টকেই বোঝায় যেটা মুঠ অ্যাকচুয়াল পোজ, একুরেট ও রেসপেক্টেড পিউ। একই সময় বিলম্ব ঘটে লেয়ার থেকে, কিন্তু গতি আলোর গতির সমান। ভার্চুয়াল হাইট সবসময় বড় হবে রিফ্লেকশন হাইটের থেকে, কারণ লব্ধির আভ্যন্তরীণ পরিবর্তন আয়নোস্ফিয়ারের ইলেকট্রন ও তরঙ্গের পরিবর্তনের জন্য প্রপাগেশনের ভেলোসিটি কমবে। আয়নোস্ফিয়ারের বিভিন্ন স্তর, যেমন ডি, ই, আবার এফ কে 2টা ভাগে ভাগ করা হয়েছে। F1 ও F2 স্তরকে ভূপৃষ্ঠ হতে ঊর্ধ্বক্রম অনুসারে বিবেচনা করা হয়। ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বক্রম অনুসারে বিবেচনা করা, অর্থাৎ ডি স্তরটি ভূপৃষ্ঠের কাছাকাছি। ভূপৃষ্ঠের কাছাকাছি কি ডি স্তর, তারপরে হচ্ছে কি তারপরের স্তরটা কি হচ্ছে ই, এবং F2 স্তরটি আয়নোস্ফিয়ারের সর্বশেষ স্তর। এভাবে কি করছে, ডি প্রথমে, ই দ্বিতীয়, F1 তৃতীয়, F2 চতুর্থ, অর্থাৎ ডি স্তরটা হচ্ছে ভূপৃষ্ঠের কাছাকাছি এবং লাস্ট স্তরটা হচ্ছে আয়নোস্ফিয়ারের F2। রাত্রিকালে F1 ও F2 স্তরদ্বয় একক স্তর হিসেবে পরিণত হয়, এবং রাত্রিকালে সে বলতেছে F1 এবং F2 এক স্তরে পরিণত হয়, এবং ডি স্তরটি আয়নোস্ফিয়ারের সর্বনিম্ন স্তর, এবং এটি ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার থেকে 90 কিলোমিটারের মধ্যে অবস্থিত। আয়নোস্ফিয়ারের মধ্যে দিয়ে প্রতিফলন ও প্রতিসরণ। আয়নোস্ফিয়ারের বিভিন্ন স্তরের মধ্যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এর পার্থক্য, যেহেতু মাধ্যমটি প্রতিসরাঙ্ক গুণাঙ্ক বিশিষ্ট হয়, অর্থাৎ ওয়েভ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গমনের সময় ওয়েভ বেঁকে যায়। আয়নোস্ফিয়ারের মধ্য দিয়ে প্রতিফলন ও প্রতিসরণ, অর্থাৎ আমরা যেটা জানি যে ওয়েভ কি করে, এক মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে যায় তখন ওয়েভটা কি বেঁকে যায়। আয়নোস্ফিয়ারের মধ্য দিয়ে ওয়েভ গমনের এই বক্রতা আয়নাইজের মাধ্যমে প্রতিসরাঙ্কের মাধ্যমে নিম্নরূপে প্রকাশ করা যায়। যেমন n = √k √1 - 81n/f²। এটা একটা সমীকরণ। এখানে n প্রতিসরাঙ্ক, k সমতুল্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, n প্রতি সিসিতে ইলেকট্রনের সংখ্যা, f হচ্ছে কিলোহার্টজ এককে ফ্রিকোয়েন্সি, f মানে ফ্রিকোয়েন্সি, কিলোহার্টজ এককে ফ্রিকোয়েন্সি। আমরা বলতেছি আয়নোস্ফিয়ারের মধ্যে দিয়ে প্রতিফলন ও প্রতিসরণ। প্রতিফলন প্রতিসরণের কারণটা কি, যে আয়নোস্ফিয়ারের বিভিন্ন স্তরের মধ্যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের পার্থক্য। যেহেতু মাধ্যমটিকে প্রতিসরাঙ্ক গুণাঙ্ক বিশিষ্ট হয়, অর্থাৎ ওয়েভ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গমন করে তখন ওই গমনের সময় ওয়েভ কি করে বেঁকে যায়। আয়নোস্ফিয়ারের মধ্য দিয়ে ওয়েভ গমনের এই বক্রতা আয়োনাইজড মাধ্যমে প্রতিসরাঙ্কের মাধ্যমে নিম্নরূপে প্রকাশ করা যায়। সেটা কি হচ্ছে, যে n = √k অথবা k = হচ্ছে √1 - 81n/f²। এখানে n প্রতিসরাঙ্ক, k সমতুল্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, n = প্রতি সিসিতে ইলেকট্রনের সংখ্যা, f হচ্ছে ফ্রিকোয়েন্সি, কিলোহার্টজ এর একক হচ্ছে কিলোহার্টজ।
উল্লেখিত সমীকরণটির মাধ্যমে প্রকৃত প্রতিসরাঙ্ক নির্দেশ করে, যা সর্বদা একক অপেক্ষা কম। উল্লেখিত সমীকরণটির মাধ্যমে প্রকৃত প্রতিসরাঙ্ক নির্দেশ করে, যা সর্বদা একক অপেক্ষা কম। এছাড়াও এটা নির্দেশ করে যে একক অপেক্ষা প্রতিসরাঙ্কের বিচ্যুতি বৃদ্ধি পাবে যদি ফ্রিকোয়েন্সি হ্রাস পায় এবং ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়। উল্লেখিত সমীকরণটির মাধ্যমে প্রকৃত প্রতিসরাঙ্ক নির্দেশ করে, যা সর্বদা একক অপেক্ষা কম। এছাড়া এটা নির্দেশ করে যে একক অপেক্ষা প্রতিসরাঙ্কের বিচ্যুতি বৃদ্ধি পাবে যদি ফ্রিকোয়েন্সি হ্রাস পায় এবং ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়। যখন এফ স্কয়ার অর্থাৎ ফ্রিকোয়েন্সির বর্গ 81n এর চাইতে কি বড় হবে, অর্থাৎ এফ ফ্রিকোয়েন্সির চাইতে 81n বড় হয়, তখন প্রতিসরাঙ্ক কাল্পনিক হয়। প্রতিসরাঙ্ক কাল্পনিক হবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সির বর্গটা হচ্ছে 81 এর চাইতে ছোট, তখন প্রতিসরাঙ্ক হবে কাল্পনিক। আয়োনাইজেশন স্তর এরূপ ফ্রিকোয়েন্সিকে ট্রান্সমিট করার পরিবর্তে অ্যাটেনুয়েশন প্রদান করে। আয়নোস্ফিয়ারের মধ্য দিয়ে ওয়েভ গমনের সময় ওয়েভ ফেজ গতিবেগ ডাইলেকট্রিক কনস্ট্যান্টের বর্গমূলের বিপরীত আনুপাতিক হয়। অর্থাৎ ফেজ ভেলোসিটি সমান আলোর বেগ অবলিক n। তাহলে এই যে আমরা এখান থেকে পড়ে আসলাম, আয়নোস্ফিয়ারের মধ্যে দিয়ে প্রতিফলন ও প্রতিসরণ, এই প্রতিফলন প্রতিসরণের ব্যাখ্যাটা এখান থেকে এবং এই পর্যন্ত হবে। তারপরে দেখবে যে তোমরা আরো দুই একটা সাইন থিটা সমীকরণ আছে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছে, যে এটার যে ব্যাখ্যাটা আছে যে কিভাবে ওয়েভটা যাচ্ছে, তার কৌণিক দূরত্বটা কিভাবে ব্যবধান হচ্ছে, একটা মাধ্যম থেকে যখন আরেকটা মাধ্যমে যাচ্ছে তখন যে বেঁকে যায়, তখন ওয়েভটা যে বেঁকে যায় সেটার কৌণিক ডিফারেন্সের উপর ডিপেন্ড করে তখন তো ওই থিটা কোণের যে পার্থক্য হয় সেটা দ্বারা প্রমাণ করা যায় আর কি। এই জিনিসটা তোমরা একটু দেখে নেবা, আমি সংক্ষিপ্ত আকারে বলে দিলাম। যেমন এই আয়নোস্ফিয়ার, ইনিশিয়াল ওয়েভ, রিফ্লেক্টেড ওয়েভ, এখানে যাচ্ছে সে রিফ্লেক্ট হয়ে যে ওয়েভটা আসতেছে, এটা চিত্র সারফেস টু আর্থের সাথে দেওয়া হয়েছে আর কি। যেরকম চিত্র যেমন আয়নোস্ফিয়ার, আমি এই লেয়ার গুলো আছে যে এই স্তর থেকে এই স্তরে যাওয়ার ক্ষেত্রে সিগন্যালটা যে বেঁকে যায় তখন ওখানে কৌণিক ব্যবধান হয়, কোনটা ছোট বড় হয়ে যায়। তারপর আয়নোস্ফিয়ারিক পরিবর্তন এবং ভূচুম্বকীয় প্রভাব বর্ণনা। আয়নোস্ফিয়ারের পরিবর্তন প্রধানত সূর্যের বিকিরণের ফলে হয়ে থাকে। আয়নোস্ফিয়ারের পরিবর্তন প্রধানত সূর্যের বিকিরণের ফলে হয়ে থাকে। সূর্য হতে বিকিরণ পরিবর্তিত হয়, ফলে আয়নোস্ফেরিক অবস্থারও পরিবর্তন হয়। আয়নোস্ফিয়ারের পরিবর্তন প্রধানত সূর্যের বিকিরণের ফলে হয়ে থাকে। সূর্য হতে বিকিরণ পরিবর্তিত হয়, ফলে আয়নোস্ফেরিক অবস্থারও পরিবর্তন হয়। সূর্যের দ্বারা আয়নোস্ফিয়ারে সর্বাধিক যে বিশৃঙ্খলা হয় তাকে তাৎক্ষণিক আয়নোস্ফেরিক বিশৃঙ্খলা এবং আয়নোস্ফেরিক জ্বর নামে অভিহিত করা হয়। এটি সৌর কম্পমান প্রজ্বলন দ্বারা সৃষ্টি হয়, যা সূর্য হতে অসংখ্য হাইড্রোজেন নির্গত হয়। আর ভূচুম্বকীয় ক্ষেত্রের প্রভাব, বায়ুমণ্ডলের রেডিও ওয়েভের ইলেকট্রন এর প্রভাবে প্রভাবিত হয়ে পরিবর্তন ভূচুম্বকীয় ক্ষেত্রের উপস্থিতিতে চলন্ত ইলেকট্রনের উপর বিশেষ বল প্রয়োগ করে। প্রত্যেকটি ইলেকট্রনের উপর প্রযুক্ত বলের মান চলন্ত ইলেকট্রনের আপেক্ষিক গতিবেগ এবং ইলেকট্রনের উপর লম্বভাবে প্রযুক্ত ভূচুম্বকীয় ক্ষেত্রের উপাদানের গুণফলের সমানুপাতিক হয়। রেডিও ফ্রিকোয়েন্সিতে ইলেকট্রনের দিক, ইলেকট্রনের গতির দিক এবং ভূচুম্বকীয় ক্ষেত্রের দিক পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করে। রেডিও ওয়েভের বৈদ্যুতিক ফিল্ডের উপর ভূচুম্বকীয় ক্ষেত্রের উপাদান
লম্বভাবে অবস্থানের ফলে ইলেকট্রন সমূহ উপবৃত্তাকারে ঘুরতে থাকে। আমি আবার পড়তেছি যে আইনোস্ফিয়ারিক পরিবর্তন। আইনোস্ফিয়ারের পরিবর্তন প্রধানত সূর্যের বিকিরণের ফলে হয়ে থাকে। সূর্য হতে বিকিরণ পরিবর্তিত হয়, ফলে আইনোস্ফিয়ারিক অবস্থারও পরিবর্তন হয়। সূর্যের দ্বারা আইনোস্ফিয়ারে সর্বাধিক যে বিশৃঙ্খলা হয় তাকে তাৎক্ষণিক আইনোস্ফিয়ারিক বিশৃঙ্খলা এবং আইনোস্ফিয়ারিক জ্বর নামে অভিহিত করা হয়। এটি সৌর কম্পমান প্রজ্বলন দ্বারা সৃষ্টি হয়, যা সূর্য হতে অসংখ্য হাইড্রোজেন নির্গত হয়। আর ভূচুম্বকীয় ক্ষেত্রের প্রভাব, বায়ুমণ্ডলের রেডিও ওয়েভের ইলেকট্রন এর প্রভাবে প্রভাবিত হয়ে পরিবর্তন ও ভূচুম্বকীয় ক্ষেত্রের উপস্থিতি চলন্ত ইলেকট্রনের উপর বিশেষ বল প্রয়োগ করে। প্রত্যেকটি ইলেকট্রনের উপর প্রযুক্ত বলের মান চলন্ত ইলেকট্রনের আপেক্ষিক গতিবেগ এবং ইলেকট্রনের উপর লম্বভাবে প্রযুক্ত ভূচুম্বকীয় ক্ষেত্রের উপাদানের গুণফলের সমানুপাতিক হয়। রেডিও ফ্রিকোয়েন্সিতে ইলেকট্রনের দিক, ইলেকট্রনের গতির দিক এবং ভূচুম্বকীয় ক্ষেত্রের দিক পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করে। রেডিও ওয়েভের বৈদ্যুতিক ফিল্ডের উপর ভূচুম্বকীয় ক্ষেত্রের উপাদান লম্বভাবে অবস্থানের ফলে ইলেকট্রন সমূহ উপবৃত্তাকারে ঘুরতে থাকে। তারপরে 12.8 স্কিপ দূরত্ব, স্কিপ এলাকা এবং সর্বোচ্চ ব্যবহৃত ফ্রিকোয়েন্সি। স্কিপ দূরত্ব, যখন তরঙ্গের ফ্রিকোয়েন্সি ক্রিটিক্যাল থেকে আগমন করে তখন আয়নোস্ফিয়ারের প্রভাব আয়নোস্ফিয়ারের আপতন কোণের উপর নির্ভর করে। যখন আপতন কোণের মান বড় হয় তখন প্রতিসরাঙ্ক ইটা 1 এর চেয়ে ছোট হয়। তরঙ্গ তখন ভূপৃষ্ঠের দিকে এসে আয়োনাইট হয় বলে সামান্য আয়নোস্ফেশন হওয়ার পর আপতন কোণের মান কমতে থাকলে প্রতিসরাঙ্ক অবশ্যই ছোট হবে। এটা সামান্য ছোট হবে। আয়নোস্ফিয়ারের আপতন কোণের মান কমতে থাকলে বিস্তৃত স্থান থেকে একটা রে সর্বনিম্ন একটা জায়গায় যাওয়ার পর ভূমিতে দিয়ে আসে। ওই রশ্মির বিক্ষিপ্ত স্থান থেকে আবার ভূপৃষ্ঠে পতিত স্থানের দূরত্বকে স্কিপ দূরত্ব বলে। অর্থাৎ যখনই একটা তরঙ্গ ফ্রিকোয়েন্সি ক্রিটিক্যাল আগমন আয়নোস্ফিয়ারের প্রভাবে আয়নোস্ফিয়ার আপতন কোণের উপর নির্ভর করে। এগুলো কম্পিউটারের মাধ্যমে একটা সফটওয়্যারের মিস্টেক যে এই ভূশূন্যের রাখলেও ও হয়ে যায়, এগুলো একটু বুঝতে হবে। নির্ভর করে যখন আপতন কোণের মান বড় হয় তখন প্রতিসরাঙ্ক ইটা 1 এর চেয়ে ছোট হয়। তরঙ্গ তখন ভূপৃষ্ঠের দিকে এসে আয়োনাইট হয় বলে সামান্য, এখানে জফলা। আয়নোস্ফেশন হওয়ার পর আপতন কোণের মান কমতে থাকলে প্রতিসরাঙ্ক অবশ্যই ছোট হবে। আয়নোস্ফিয়ারের আপতন কোণের মান কমতে থাকলে বিস্তৃত স্থান থেকে একটা রে সর্বনিম্ন একটা জায়গায় যাওয়ার পর ভূমিতে দিয়ে আসে। এই রশ্মি বিক্ষিপ্ত স্থান থেকে, যে স্থান থেকে বিক্ষিপ্ত হয়, থেকে আবার ভূপৃষ্ঠে পতিত স্থানের দূরত্বকে স্কিপ দূরত্ব বলে। স্কিপ এলাকা, স্কাইওয়েভ এ প্রেরক হতে নির্গত ওয়েভ প্রথমে ভূপৃষ্ঠের যে স্থানে এসে পৌঁছেছে ওই দূরত্বের মধ্যবর্তী এলাকাতে কোনো সিগন্যাল গৃহীত হয় না, ওই এলাকাকে স্কিপ এলাকা বলে। যদিও আমার এই মুহূর্তে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, যেহেতু আমি 5-6 মিনিট পরে শুরু করতে হয়েছে, এই জন্য আমাকে 5-6 মিনিট সময় নিয়ে নিতে হবে। এই জন্য আমি দুঃখিত। তোমরা একটু 5 মিনিট ধৈর্য ধরে ক্লাসটা শোনো, যে আমার শেষ হয়ে যায় 5 মিনিটের মধ্যে। সর্বোচ্চ ব্যবহৃত ফ্রিকোয়েন্সি, একটা নির্দিষ্ট বিন্দুতে স্কিপ দূরত্ব এর সমান দূরত্বে অতিক্রান্ত একটা সিগন্যাল যে ফ্রিকোয়েন্সি তৈরি করে তাকে সর্বোচ্চ ব্যবহৃত ফ্রিকোয়েন্সি বলে। সুতরাং ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সিতে fc² = 81n এবং fc = √81n = 81√9√n। কোনো মাধ্যমে আপতন কোণের কোসাইন মানের সাপেক্ষে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ ব্যবহৃত ফ্রিকোয়েন্সি বলে। কি বলছে? কোনো মাধ্যমে আপতন কোণের কোসাইন মানের সাপেক্ষে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সিকে সর্বোচ্চ ব্যবহৃত ফ্রিকোয়েন্সি বলে। অর্থাৎ ম্যাক্সিমাম ইউজফুল ফ্রিকোয়েন্সি ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি বাই cos থিটা, মানে থিটা 0, তাই fc sec থিটা 0। 12.9 স্কাই ওয়েভ প্রপাগেশনের ফিডিং
এবং নয়েজের ব্যাখ্যা। স্কাইওয়েভ প্রপাগেশনের ফিডিং এবং নয়েজের ব্যাখ্যা বলছে একটা প্রেরক যন্ত্রতে গ্রাহক গৃহীত কোনো স্পেস ওয়েভ সিগন্যাল সময়ের সাথে সাথে সিগন্যালের তীব্রতার পরিবর্তন হয়। এর কারণ হচ্ছে টেপোস্ফেরিক অবস্থার পরিবর্তনের ফল। টেপোস্ফিয়ারের প্রতিসরাঙ্কের সামান্য পরিবর্তনের জন্য সিগন্যালের লব্ধি বড় আকারেও পরিবর্তন হয়, বড় আকারে। স্কাইওয়েভ প্রপাগেশন মূলত আইনোস্ফিয়ারের অবস্থার উপর নির্ভর করে, কারণ আইনোস্ফিয়ারের অবস্থার পরিবর্তনের সাথে স্কাইওয়েভের লব্ধির মাত্রা পরিবর্তন হয়। আয়নোস্ফিয়ারে পরিবর্তনের ফলে গৃহীত স্কাইওয়েভ ফিল্ডের লব্ধির যে পরিবর্তন সাধিত হয় তাকে স্কাইওয়েভের ফিডিং বলে। আবার ওয়েভ যখন শূন্যের উপর দিয়ে চলাচল করে তখন এর সাথে অনাকাঙ্ক্ষিত কিছু সিগন্যাল মিশ্রিত হয়। এই অনাকাঙ্ক্ষিত সিগন্যালকে নয়েজ বলে। নয়েজ মূলত দুই প্রকার, যথা প্রাকৃতিক উৎস দ্বারা সৃষ্ট নয়েজ, মানুষের দ্বারা সৃষ্ট নয়েজ। এই ছিল আজকের আমাদের সিলেবাস। এখানে একটা জিনিস পড়ানো হয় না, তোমাদের বাড়ির কাজের জন্য সাধারণত রেখে দেওয়া হয়, কিছু কিছু বাড়ির কাজ দেওয়া হয়। সেটা হচ্ছে যে আজকে বাড়ির কাজটা হচ্ছে 12.2 ডাক্ট, মাল্টি হুক এবং স্টেপোস্ক্যাটার প্রপাগেশনের ব্যাখ্যা। আমরা আগে প্রপাগেশন পড়েছি অনেকবার, 4 নম্বর চ্যাপ্টার, পরবর্তীতে অনেকগুলো চ্যাপ্টারে প্রপাগেশন নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং ডাক্ট, মাল্টি হুক একটু টুকটাক আলোচনা হয়েছে। এই জন্য তোমাদের এই বাড়ির কাজ দেওয়া হয়েছে, এটা যে বাড়ির কাজটা কমপ্লিট করে তোমরা তোমাদের এই সাবজেক্টের যে সংশ্লিষ্ট টিচার আছে, সরকারি বেসরকারি যত পলিটেকনিক আছে, নিশ্চয়ই এই সাবজেক্টটাকে কোনো শিক্ষক আমাদেরকে পড়াচ্ছে। যে শিক্ষক পড়াচ্ছে ওনার কাছে সেশনাল খাতার মধ্যে এই কাজটা কমপ্লিট করে তোমরা দিবে। এবং প্রত্যেকটা ক্লাসই আমরা এইভাবে করিয়েছি, প্রত্যেকটা অধ্যায় 1 থেকে 12 পর্যন্ত অধ্যায় অনেক বাড়ির কাজ দেওয়া হয়েছে। তুমি যদি বাড়ির কাজগুলো কমপ্লিট করো তাহলে দেখা যায় যে একটা সেশনাল খাতা কমপ্লিট হয়ে যাবে। এই খাতাটা তোমরা স্যারকে দেখাবে এবং স্যার এটার উপরে আমরা চাইবো যে ধারাবাহিক মূল্যায়ন করবে। যাই হোক, আজকে আমার এই বইয়ের শেষ অধ্যায় শেষ হলো। আজকে 1 থেকে 12 পর্যন্ত অধ্যায় আলোচনা হলো। আজকে 15তম ক্লাস ছিল। এই 15তম ক্লাসে 12টি অধ্যায় আলোচনা করা হয়েছে। হয়তো সামনে আরেকটা ক্লাস আমি নিব, অর্থাৎ পুরো 12টা অধ্যায় নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে যদি এই অধ্যায় 12তে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো ইনবক্সে রেখে দিলে আমরা আগামী ক্লাসে আলোচনা করতে পারবো। এবং এই ক্লাসটা পুনরায় দেখার জন্য www.skill.gov.bd.com এ পাবে এই লিংকে। তাহলে ওইখানে এই ক্লাসগুলো রেকর্ডিং করা থাকে এবং প্রত্যেকটা ক্লাসই পাওয়া যাবে, 1 থেকে 15 পর্যন্ত ক্লাসই পাওয়া যাবে। তোমরা যদি যেখানেই সমস্যা হয় তোমরা যদি এই ক্লাসগুলো রিভিউ করো বা দেখো রেকর্ডিং থেকে, তাহলে তোমাদের জন্য সহজ হবে। আশা করি তোমাদের এই সাবজেক্টের জন্য খুবই সহজ হবে। যাক, আগামী ক্লাস আলোচনা হবে সকল অধ্যায়। মোটামুটি যেহেতু 15টা ক্লাস আমরা 12টা অধ্যায় আলোচনা করেছি, তাহলে শেষ অধ্যায়গুলো আমি আবার রিভিশন এর মতো একটা আলোচনা করব, যেটা যেটা মোটামুটি ইম্পর্টেন্ট, যেগুলো আলোচনা করব আগামী ক্লাসে। তা আগামী ক্লাসে সকলকে উপস্থিত থাকার জন্য এই আগামী বুধবার 8টা 30-এ আমন্ত্রণ জানাচ্ছি। ক্লাসগুলো থাকলে উপকৃত হবে এবং তোমরা যদি মনোযোগের সহিত ক্লাসগুলো করো। আসলে অনলাইন ক্লাসে কি বা করা যাবে, যেহেতু এটা মুখোমুখি না, যদি সরাসরি ক্লাস নেওয়া যেত তাহলে তো সুবিধা হতো। যেহেতু এটা নেওয়া যাচ্ছে না, যেতটুকু পারা যায় আর কি তোমাদেরকে সহযোগিতা করা। এখন যদি তোমরা এইটুকু রিসিভ করো তাহলে আমরা মানে আমাদের পরিশ্রমটা সার্থক হবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আবার দেখা হবে আগামী ক্লাসে, আগামী বুধবার ঠিক এই সময়। সবাইকে এই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।